বাংলাদেশের শান্তি স্থিতিশীলতায় চীনে জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক চুক্তি সমঝোতা স্মারক সই। Set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, অভিযোগ রিজভির ভোটের সুনির্দিষ্ট মাস তারিখ ঘোষণার দাবি। ঈদের ছুটিতে রাজধানী চুরি ছিনতাই বাড়ার আশঙ্কা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, আশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে বেচাকেনায় ধুম, রাঙামাটির তাঁত পল্লীগুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বগুড়ার পাড়া মহল্লায় গড়ে উঠেছে নামে বেনামে সেমাই কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্চা। মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 144 জনের প্রাণহানি, ধসে পড়ল ব্রিটিশ আমলের সেতু, ব্যাংককে 30 তলা ভবন ধ্বংসস্তূপ। এবং ঈদ সামনে রেখে এখনো বেতন ভাতা বুঝে পাননি নারী ফুটবলাররা, ব্যাংক অ্যাকাউন্ট না খোলায় জটিলতার অজুহাত বাহুফের। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান উপদেষ্টা আহ্বান জানান। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইয়ং। নাফিয়া ফারজানার রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার আশা করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে চীন উৎসাহ দেবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। একই দিন বেইজিংয়ে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। Wanted to set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. So Bangladesh still had that privilege, so they wanted to use that. So that was the beginning. এছাড়াও তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এ সময় বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এছাড়াও চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রায়হান কবির শুভ্র রিপোর্টে বিস্তারিত জানব। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে 4 দিনের জন্য চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ আলোচনা শুরু করা, দেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অধ্যাপক ইউনুস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা বিগত সরকারের কথার সঙ্গে মিল পাওয়া যায় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো বক্তব্য না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবের কারণেই রায় পেতে এত দেরি হলো। 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শেখ হাসিনার কথার সঙ্গে মিল পাওয়া যায়। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের জন্য বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ও জুনের কথা বলে পেন্ডুলামের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে। এ সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তীকালীন সময় বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান চায়, কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, সংস্কারে অনেক অনাগ্রহ দেখাচ্ছে। সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি এই অন্তর্বর্তীকালীন সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা বলছে। কারণ জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 8 মাসেও এটিএম আজহার মুক্তি না পাওয়ায় দেশবাসী হতভাগ্য বিস্মিত। এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত মোট 6341 জনকে
96.67 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিস্তারিত সাবিনা মজুমদার রিপোর্টে। শুক্রবার সকালে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মেলনে তিনি তুলে ধরেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত অনুদান দেয়া হয়েছে 96.67 লাখ টাকা। এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা প্রদান করতে পেরেছি। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি। এ সময় প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে, এমন ফেক আহতদের নিয়ে বিব্রত সংগঠনটি। হতে পারে কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে প্রতিদিন। এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভুয়া MIS প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বলেন, ভুয়া MIS ঠেকাতে সরকারি সংস্থাগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। সরকারের যেসব বিভাগগুলো এই MIS করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি। ব্রিফিংয়ে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচির কথা জানানো হয়। বলেন এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে অনুদান পৌঁছে দিবেন সংগঠনটি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ঢাকায় এবারও আশঙ্কা রয়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় অন্যবারের মতো এবারও ভয়ও অনেক বেশি রয়েছে বলে মনে করেন নগরবাসী। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন নিরাপত্তা ঝুঁকির। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে রাজধানীবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত রয়েছে তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। টানা 9 দিনের ঈদের ছুটি ঘিরে এখন অনেকটাই ফাঁকা ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফেরা নগরবাসীর শূন্যতায় এখন অনেকটাই শুনশান নীরবতা বাসাবাড়িগুলো। এমন নীরবতাকেই কাজে লাগিয়ে ঈদের এই ছুটিতে বাড়ে চুরি ও ছিনতাই। এবারের বিশেষ আতঙ্ক ডাকাতি। সম্প্রতি ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 71টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় 797টি। ফেব্রুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 74টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় 673টি মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় পুলিশের মনোবল ভেঙে দেয় ভরসা পাচ্ছে না নগরবাসী। সন্ধ্যার পরে তো আমরা বাইরে না, ভয়ে। দেশে পুলিশের নিরাপত্তাও তো আমরা অত পাচ্ছি না, এখনও তো অনেক রকমেরই দুর্ঘটনা ঘটতেছে। যতটুকু তাদের দায়িত্ব সেটা যেন তারা সঠিকভাবে পালন করে। সম্প্রতি এমন চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ঈদকে ঘিরে অপরাধের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। চুরি ছিনতাইয়ের হটস্পটগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদারেরও পরামর্শ এই বিশ্লেষকের। ডাকাতি কিংবা ছিনতাই বা চাঁদাবাজি যেগুলো বেশি হয়, এরকম ঢাকার শহরে 5 থেকে 7টি এলাকা আছে। সেই এলাকাগুলোতে পুলিশের টহল কার্যক্রমকে জোরদার করা, পুলিশের সোর্সগুলোকে বাড়ানো। তবে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। সারা দেশে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানায় এবার প্রথমবারের মতো নগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে 426 জন অক্সিলারি পুলিশ, যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকার নিরাপত্তা কর্মী। তারা মূলত পুলিশের সহায়ক হিসেবে তথ্য এবং অপরাধীদের আটকে সহায়তা করবে। পুলিশের পাশাপাশি অক্সিলারি পুলিশ অফিসার যারা রয়েছে তারাও কাজ করবে এবং আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রম এবং চেকপোস্টগুলো আছে সেগুলো আরও জোরদার করব। আমরা ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনা নগরবাসীর উদ্দেশ্যে দিয়েছি। র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন অঞ্চলে 99টি টহল সহ দেশব্যাপী মোট 351টি টহল মোতায়েন রয়েছে বলে জানায় র্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
আমাদের প্রায় 5,000 অঙ্গীভূত আনসারদের ক্যাম্প আছে, যেখানে প্রায় 55,000 লোক আমাদের সদস্য অঙ্গীভূত আছে। এগুলো ঈদের সময় যাতে সকল সংস্থা বা কেপিআই যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে, সেজন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। নিরাপত্তায় মাঠে থাকবে বাংলাদেশ কোস্টগার্ড, এছাড়াও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ দল, এপিবিএন, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, গোয়েন্দা পুলিশ মিলিয়ে মোট 15,000 পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়াও যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। শুক্রবার বিকেলে কসবা পৌর শহরের নতুন বাজারে জমজম হাসপাতালে ঘটনা ঘটে। নিহত সাকিবা আক্তার পৌর শহরের গঙ্গানগর গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। স্বজনরা জানায়, শুক্রবার সকালে সুস্থ অবস্থায় সাকিবাকে জমজম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সাকিবার সিজার করেন। তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন, কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর সাকিবার দেহ নিস্তেজ হয়ে থাকে। পরিবারের লোকজন চিকিৎসককে খবর দিলে তারা সাকিবার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালাতে থাকে। পরে উত্তেজিত স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি পল্লীতে বেচাকেনায় ধুম লেগেছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাড়ি ও পাঞ্জাবি সরবরাহ করতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের। বেশ কয়েক বছর পর এবার বিক্রি ভালো হওয়ায় খুশি তারা। প্রতিটি শাড়ি বিক্রি হচ্ছে 3,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। বংশ পরম্পরায় জামদানির ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার প্রায় 2,000 কারিগর। সাদ আহমেদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। বিয়ে কিংবা উৎসব, শাড়িতেই যেন পূর্ণতা খুঁজে পান নারীরা। তাই তো ঈদ ঘিরে শেষ সময়ে যেন দম ফেলার সময় নেই জামদানি পল্লীর কারিগরদের। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি এবং এর নকশা। বলা হয় জামদানি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। এর বুনন এক বিস্ময়কর বয়ন কৌশল, যা শ্রুতি ও স্মৃতি নির্ভর। স্বচ্ছ জমিনে অস্বচ্ছতার মোহনীয়তায় প্রতিটি নকশাই স্বতন্ত্র, অনন্য আর সূক্ষ্ম। কালের বিবর্তনে মসলিন শাড়ি হারিয়ে গেলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া গ্রাম ও এর আশেপাশে প্রায় 200 বছর ধরে টিকে আছে ঢাকাই জামদানি। দক্ষ ও নিপুণ হাতে এখানকার কারিগররা তৈরি করেন চন্দ্রপাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, পান্না, পদ্মফুল, গোলাপ ফুল, ঝুঁইফুল সহ হরেক নামের হরেক জামদানি। দামে বেশ তারতম্য থাকলেও ঐতিহ্য ও গুণগত মান বিচারে জামদানি শাড়ি সর্বদাই গ্রাহকের পছন্দের শীর্ষে। পরিমিত রং, হালকা ওজন আর ন্যায্য দামের জন্য উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই ভিড় করেন জামদানি পল্লীতে। আমার সামনে বিয়ের প্রোগ্রাম আছে, তো আমার বিয়ের প্রোগ্রামের ডিজাইনটা আমি করেছি যে আমার ওয়াইফ জামদানি পরবে, আমি নিজে জামদানি দিয়ে পাঞ্জাবি করব। আর ঢাকা থেকে ছুটে আসা ক্রেতারা বলছেন, জামদানি শিল্প টিকিয়ে রাখতে হলে বিদেশি পণ্যের মোহ দূর করতে হবে। একই সঙ্গে কারিগরদের মূল্যায়ন ও প্রচার বাড়াতে হবে। 3 লাখ টাকা দিয়ে হয়তো বা পাকিস্তানি শিফন কিনছেন, তারা 4 লাখ টাকা দিয়ে হয়তো বা জার্মানি সিল্ক কিনছেন। তো তারা যদি এই বিদেশ নির্ভরতা পণ্যের উপরে, যে আমি জার্মানির একটা শাড়ি পরেছি, এইটা চিন্তা না করে যদি উনি এইটা চিন্তা করেন যে আমার দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার কাছে মনে হয় তখন সমস্যাটা সমাধান হবে। মেইনলি শহর কেন্দ্রিক বা বড় বড় শোরুম কেন্দ্রিক হয়ে গেছে। এটা হচ্ছে যদি মানুষের হাতের নাগালের কাছে নিয়ে যাওয়া যায়, তো রেঞ্জগুলো একটু হাতের নাগালে নিয়ে আসলে তখন হচ্ছে দেখা যাবে যে আপনাদের উৎপাদনও বাড়তেছে, মানুষের হাতের কাছে চলে যাচ্ছে। তবে তুলনামূলক কম উৎপাদন খরচের যন্ত্রচালিত তাঁতের শাড়ির সঙ্গে এর রয়েছে তীব্র প্রতিযোগিতা। তাঁতিরা বলছেন, পরিশ্রম অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। মজুরি আর একটু বাড়াইলে আমাদের উপকার হবে, বাবা আমাদেরকে কিনে দিতে পারবো জামা কাপড়। জিনিসপত্র দাম বেশি হয় না, আমার একটা প্রেসারে বড়ি লাগে, পান টান খাই, ওই নাতি করে চাই, খরচটা হয় আর কি। খুব কষ্ট করে তাঁতিরা। আপনার এই 100 কাউন্টের সুতাটা আমরা কাজ করি, খুব কষ্ট করি, কিন্তু আমরা লিগ্যাল দাম পাই না। বিক্রি করলেও 2,000 টাকা কম, 1,000 টাকা কম বিক্রি করছি। যে মজুরি আমরা পাবো 6-7 হাজার টাকা, এনে আমরা 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা। বিশ্ব দরবারে জামদানির গুণগত মান ও ঐতিহ্যের কথা তুলে ধরতে উদ্যোগ দেখতে চান এখানকার কারিগররা। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি। বলা হয় জামদানি বাঙালি সাংস্কৃতিক উত্তরাধিকার। তবে এই জামদানি তৈরির সঙ্গে যারা জড়িত তারা বলছেন, পরিশ্রম অনুযায়ী মূল্য পাচ্ছেন না তারা। সকাল 6টা থেকে রাত 9টা, মাস শেষে পান মাত্র 12,000 টাকা। তারা বলছেন, জামদানি টিকিয়ে রাখতে হলে মূল্য দিতে হবে তাদের, জীবনমান উন্নয়ন করতে হবে তাদের, তবেই টিকে থাকবে ঐতিহ্যের এই জামদানি। জামদানি পল্লী থেকে সাদ আহমেদ, দেশ টিভি, নারায়ণগঞ্জ।
ঈদের ছুটিতে রাঙামাটি ভ্রমণ করেন হাজারো পর্যটক। আর এসব পর্যটকদের চাহিদা থাকে স্থানীয়দের তাঁতের তৈরি পণ্যে। আর পর্যটকদের বাড়তি চাহিদার যোগান দিতে রাঙামাটির তাঁত পল্লীগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মালিক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। এমন ব্যস্ততায় খুশি মালিক ও শ্রমিকরা। রাঙামাটি থেকে মিশু মল্লিকের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। তাঁতের খটখট ঝুমঝুম শব্দ জানান দিচ্ছে সামনে ঈদ আসছে। ঈদ ঘিরে পাহাড়ি জেলার রাঙামাটিতে তাঁত পল্লীগুলো কর্মমুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ব্যস্ততা। তাঁত পণ্য স্থানীয়দের চেয়ে পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয়। শহরের আসাম বস্তি ও স্বর্ণটিলা ঘুরে দেখা যায় শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত পোশাক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক পিনন, হাদি, তাঁতের পাঞ্জাবি, ফতুয়া, জামা, রুমাল সহ আরও বিভিন্ন রকম তাঁত পণ্যের চাহিদা থাকে পর্যটকদের কাছে। 100% কটনের তৈরি এসব কাপড় পরিধান যেমন আরামদায়ক, তেমনি এর দাম অন্যান্য তাঁত পণ্যের তুলনায় অনেক বেশি। ঈদ উপলক্ষে আমরা ওই পাঞ্জাবি, ফতুয়া, থ্রি ঈদের ইয়াতে ব্যস্ততা বাড়ছে আর কি। সবাই কাজ করতেছে সুন্দরভাবে ঈদ করার জন্য। বেচা কিনা অনেক ভালো। তারপর আপনারা এখনো মাল বানিয়ে আপনারা বড় আসতেছেন আর কি। তাঁতের শোরুমগুলোতে রমজানে বিক্রি না থাকলেও ঈদ ঘিরে দোকানগুলোতে এখন সাজ রব। নতুন নতুন কালেকশন নিয়ে বিক্রয় কর্মীরাও ব্যস্ত দোকান সাজাতে। যেমন পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, আমাদের লোকাল থ্রি পিস, তারপরে শাড়ি আছে, গামছা। আমরা এখন টুরিস্টের অপেক্ষায় আছি, আশা করতেছি ভালো কিছু হবে। চাহিদা থাকায় পর্যটকদের জন্য নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে বলে জানায় তাঁত মালিক সমিতি। নিত্য নতুন আমরা কিছু পণ্য তৈরি করতেছি এবং ঈদের জন্য কিছু পাঞ্জাবিও তৈরি হচ্ছে। আসন্ন ঈদের ছুটিতে রাঙামাটিতে অর্ধ কোটি টাকার তাঁত পণ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত ভিসা জটিলতায় স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর। টানা 8 মাস ধরে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ থাকায় রাজস্ব খাতের আয় নেমেছে শূন্যের কোটায়। ধস নেমেছে পরিবহন ব্যবসায়। উপার্জন না থাকায় এ সেক্টরে অন্তত 700 শ্রমিক পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সহকর্মী সালাউদ্দিন সাগর রিপোর্টে বিস্তারিত জানব। 8 মাস আগেও কানায় কানায় পূর্ণ থাকা বেনাপোল স্থলবন্দরের এই ইমিগ্রেশন এখন এটি জনশূন্য হয়ে খা খা করছে। আগে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীর সংখ্যা ছিল 10 থেকে 12,000। বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কাছাকাছি। আগের ভিসা নিয়ে কেউ কেউ যাতায়াত করলেও তাদের সংখ্যা হাতে গোনা। এ নিয়ে দুদেশের নাগরিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থলবন্দরে এসে দেখি একদমই ফাঁকা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব তারা ট্যুরিস্ট ভিসা চালু করুক। এখানে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে, একই সঙ্গে দোকানপাট থেকে শুরু করে সব কিছু। আর একইভাবে ওপারেও একই অবস্থা। কোনো ভিড় নেই, হ্যাঁ একদম ফাঁকা। বই চেক করে তাড়াতাড়ি চলে আসলাম। মনে হয় যে ভিসাটা দ্রুত চালু করা উচিত। তারা হলে এই এলাকায় ঈদ সহ সারা বছর খুব সমস্যার মধ্যে আছে। ভিসা জটিলতার কবলে ভারতের চিকিৎসা সেক্টর, হোটেল, মোটেল, বাণিজ্য সহ পর্যটন খাতেও ধস নেমেছে। তারাও দ্রুত ভিসা জটিলতার অবসান চান। আমাদের কলকাতায় নিউ মার্কেট পুরো ফাঁকা, একদম ফাঁকা। এই ভিসা দেওয়ার জন্য পুরো ফাঁকা। দুই দেশের সরকার যদি এক জায়গায় বসে এটা সমাধান করে তাহলে খুবই উপকৃত হয়। এদিকে কুলি, পরিবহন শ্রমিক সহ ইমিগ্রেশন কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হতো, আয় না থাকায় তাদের ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। কোনো ব্যবসা নেই, বোনাসও নেই, আমাদের বেতন তাই দিচ্ছে, খুব ক্রাইসিস অবস্থা। ঈদের চাপটা অনেক থাকে, কিন্তু এবছরে কোনো চাপ নাই, কারণ ভিসার জটিলতার কারণে ইন্ডিয়ান সরকার ভিসা দেয়নি, এই কারণে জাতির চাপ অনেক কম। আমাদের এখানে যে পরিবহন খাতে যে 500 থেকে 600 কর্মচারী স্টাফ ছিল, অনেক পরিবহন তাদেরকে বেতন দিতে না পারায় তাদের চাকরিচ্যুত হয়েছে। কেউ এসে একটু খোঁজও নেয় না যে লেবারগুলো কে ভালো আছে না খারাপ আছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে এবারের যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গত বছরের চেয়ে এবারে যাত্রীর সংখ্যা কম হলেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে
সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দ্রুত ভিসা সমস্যার সমাধানে দুদেশের সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সালাউদ্দিন সাগর, দেশ টিভি। ঈদ সামনে রেখে চাহিদা বাড়ায় উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পাড়া মহল্লায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন লাচ্চা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান। অস্বাস্থ্যকর পরিবেশে ঘাম মেশানো ময়দা আর পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্চা। অন্যান্য জেলা উৎপাদিত পণ্য চালিয়ে দেওয়া হচ্ছে নিজেদের মোড়কেও। সঞ্জু রায়ের রিপোর্টে বিস্তারিত। স্যাঁতস্যাঁতে মেঝে, চারিদিকে মাকড়াসার জাল আর কারিগরদের গা বেয়ে চুয়ে পড়া অনবরত ঘামে মেশানো ময়দায় বানানো হচ্ছে লাচ্চা। অস্বাস্থ্যকর পোড়া তেলেই চলছে লাচ্চা ভাজার বিরাট কর্মযজ্ঞ। মানুষটা ঘাম কিনে খাচ্ছে, কিন্তু তেলের কাছে যা ঘাম টাম নাই, তেলের কাছে ক্লিয়ার ঘামের সুসা। তো মাকড়াসা আছে, এটা ভুল। আর তো আমি তো কিছু বলতে গেলে তেল পাল্টে নিতে বলেছে, পাল্টে নিবো। আমি যদি বেচতে পারি তাহলে আমি পাল্টে নিলে সমস্যাটা কোথায়। এর পাশেই আরেক প্রতিষ্ঠানে অন্যান্য জেলা থেকে পণ্য এনে তারা চালিয়ে দিচ্ছে নিজেদের মোড়কে। এখানেও চোখে পড়েনি শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্র। প্রস্তুতকারক, বাজারজাতকারক এবং মোড়কজাতকারক আমাদের কোম্পানির নামে দেওয়া আছে। তো আমাদের জিনিসটা তো আমরা আরেক জায়গা থেকে নিয়ে এসে বা আমাদের এখানে তৈরি হচ্ছে না, আমরা অন্য কোম্পানির থেকে তৈরি করে নিয়ে এসে আমরা প্যাকেট করতেছি। আরেকটি কারখানায় অপরিচ্ছন্ন টয়লেটের পাশে খালি পায়ে চলছে সেমাই বানানোর কাজ। এছাড়াও ফাঙ্গাস পড়া চট দিয়ে ঢেকে রাখছে উৎপাদিত সেমাইগুলো। এখন চাপ দিয়ে এখন পরিষ্কার এখন করে নেবো, আর যে মহিলা কাজ পরিষ্কার করবি না সে মহিলার কাজ বন্ধ করে দেবো। দেশ টিভির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তিনটি প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা করা হয়। আমরা আজকে বগুড়া শহরের 3টি সেমাই কারখানায় আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং আমরা বিভিন্ন ধরনের অনিয়ম পেয়েছি। সারাদিন রোজা রেখে আমাদের রোজাদাররা যখন এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাইগুলো খাবে, তখন নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই থাকছে। তো সেটা বিবেচনায় আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। 3টা প্রতিষ্ঠানকে আজকে মোট 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় অস্বাস্থ্যকর পরিবেশে যারা পণ্য উৎপাদন করে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।